আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে আমাদের গোটা বিশ্বে করোনা ভাইরাস নামক যে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এটার ফলে গোটা বিশ্ব কিন্তু থমকে গেছে। আমাদের বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম নয়। কিন্তু আমরা থমকে গেলে আমাদের হবে না, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় স্যারের সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো আসো, আমরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম আমিনা ফেরদৌস, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের সমাজকর্ম প্রথম পত্রের 7ম অধ্যায়। চলো আমরা ক্লাসে চলে যাই। বিষয় সমাজকর্ম প্রথম পত্র 7ম অধ্যায়। তো আজকে আমরা যে জিনিসটা করব 7ম অধ্যায়ের প্রথম যে টপিকটা, সেটা তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু আমি আবারও একটু রিভিশন দেওয়ার জন্য তোমাদের উদ্দেশ্যে পড়ানো। সেটা হচ্ছে সামাজিক নীতি কি, সামাজিক নীতির বৈশিষ্ট্য এবং সামাজিক নীতির উদ্দেশ্যসমূহ। তো আসো আমরা প্রথম জেনে নিই যে সামাজিক নীতি বলতে আমরা কি বুঝি। সামাজিক নীতি বলতে আমরা বুঝি যে সামাজিক সমস্যা ও মানুষের জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট বিষয়াবলীকে বোঝায়। অর্থাৎ এটি এমন এক ধরনের কর্মসূচি যা কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক পরিকল্পিত উপায়ে সম্পন্ন হয় এবং একটা রাষ্ট্রের অনেকগুলো নীতি থাকতে পারে, যে নীতিগুলা শুধুমাত্র সমাজ কল্যাণের সাথে সংশ্লিষ্ট বা সমাজের সাথে সংশ্লিষ্ট, সেগুলাকে সামাজিক নীতি বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা সামাজিক নীতির কয়েকটা সংজ্ঞা বা সামাজিক নীতি কাকে বলে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো এক্ষেত্রে টি.এইচ. মার্শেল, ওনার মতে সামাজিক নীতি হচ্ছে এরকম একটা কার্যক্রম যেখানে জনগণের কল্যাণের উপর প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান এবং তাদের সেবা ও আয়ের ব্যবস্থা করা হয়। তাছাড়া আমরা সহজ ভাষায় সামাজিক নীতি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সামাজিক নীতি হচ্ছে এমন একটা কর্মসূচি, নিয়ম বা আদর্শ স্বরূপ, হ্যাঁ, এবং সেটা কি হয়, জনগণের কল্যাণের জন্য পথ নির্দেশিকা হিসাবে কাজ করে থাকে এবং সেখানে সরকার কর্তৃক যে সকল জনগণকে যে সকল মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে সহযোগিতা করা হয়, এই ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের জন্য সামাজিক নীতি প্রণীত হয়। ঠিক আছে, এখন আমরা সামাজিক নীতির কয়েকটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। 1 নম্বর যেটা সামাজিক নীতির প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে কর্মসূচি বাস্তবায়নের পথপ্রদর্শক। সামাজিক নীতি কি করে থাকে? সামাজিক নীতি যে কোনো কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে পথ নির্দেশক হিসাবে কাজ করে থাকে এবং সেটা বাস্তব ক্ষেত্রে ফলপ্রসূ করার ক্ষেত্রে সামাজিক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে উত্তম কর্মপন্থা নির্ধারণ। উত্তম কর্মপন্থা মানে কি? ভালো কর্মপন্থা। মনে করো একই সাথে অনেকগুলো নীতি থাকতে পারে, তো কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা উত্তম হবে বা কোনটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, সেই বিষয়টা নির্ধারণ করাও হচ্ছে সামাজিক নীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে বাঞ্ছিত আর্থসামাজিক পরিবর্তন। দেখো, আমরা সবাই জানি যে পরিবর্তন 2 ধরনের হয়, প্রধানত 2 ধরনের হয়। একটা হচ্ছে পরিকল্পিত পরিবর্তন আর একটা হচ্ছে অপরিকল্পিত পরিবর্তন। আবার পরিবর্তনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাঞ্ছিত পরিবর্তন আর একটা হচ্ছে অবাঞ্ছিত পরিবর্তন। তো বাঞ্ছিত পরিবর্তনটা হচ্ছে এমন ধরনের পরিবর্তন যে পরিবর্তনের মধ্যে মনে করো জনগণ এটা কামনা করে বা আশা করে বা প্রত্যাশা করে যে এই পরিবর্তনটা যদি আমাদের সমাজে হয় তাহলে আমাদের এই গোটা সমাজটা সুন্দর হয়ে যাবে। এই ধরনের নীতি প্রণয়নের ক্ষেত্রে সামাজিক নীতি প্রণয়ন করা হয়। তারপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে জীবন মান উন্নয়ন। জীবন মান বলতে আমরা কি বুঝি? যে আমরা বর্তমানে যে পর্যায়ে আছি, যে লেভেলে আছি, সেটা থেকে আরো উপরের দিকে ধাবিত হওয়া, সেটাকে আরো ডেভেলপ, হ্যাঁ, এবং মানুষের জীবনযাত্রার মান আরো যাতে উপরের দিকে ধাবিত হয় এবং এক্ষেত্রে জীবনমান উন্নয়নের প্রচেষ্টাকে বোঝায়। জীবনযাত্রার
উন্নয়নের যে প্রচেষ্টা সেটাকে জীবনমান উন্নয়ন বলা হয়। এবং এক্ষেত্রে সামাজিক নীতি সবসময় সামাজিক সমস্যা দূর করার ক্ষেত্রে বদ্ধপরিকর। ঠিক আছে, তারপর আসো সামঞ্জস্য বিধান। সামঞ্জস্য বিধান বলতে কি বুঝি? যে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে তোলা, তাই না? আমরা যখন সমাজকর্ম সম্পর্কে তোমাদেরকে ক্লাস নেই তখন সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে কি পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে তাল মিলিয়ে চলা বা খাপ খাইয়ে নেওয়া। হ্যাঁ, তো পরিবর্তিত পরিস্থিতির সাথে যখন তাল মিলাতে না পারবে, ধরো এখন আমরা বর্তমান সময়ে যে একটা সমস্যার মধ্যে আছি, সবাই পৃথিবীর মানে শুধু বাংলাদেশ বলে কথা না, গোটা বিশ্বটা কিন্তু এখন এই মানে অদৃশ্য একটা শক্তির কাছে আমরা পরাজিত, তাই না? সেটার নাম হচ্ছে কি করোনা ভাইরাস বা কোভিড-19। ঠিক আছে, এই পরিস্থিতিতে এখন যদি তুমি নিজেকে সেটার সাথে সামঞ্জস্য বিধান করতে না পারো, অ্যাডজাস্ট করতে না পারো, তাহলে কি হবে? তুমি মানে খাপ খাইয়ে নিতে পারবে না। যেমন ধরো এখানে তোমাকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, হ্যাঁ, কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার কথা বলা হচ্ছে। এখন তুমি যদি মনে করো যে না, আমি এগুলি মানবো না, আমি ঘরে থাকবো না, আমি মাস্ক পরবো না, আমি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো না, সাবান দিয়ে হাত ধুবো না, তাহলে কি হবে? তোমার নিজের সমস্যা হবে, তুমি নিজে আক্রান্ত হবে। ঠিক আছে, তো এরকম ভাবে সমাজকর্ম সবসময় বিশ্বাস করে যে পরিবর্তনের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, এটাই হচ্ছে সামাজিক নীতির অন্যতম বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন। সামাজিক নীতি কি করে থাকে? লক্ষ্য নির্ধারণ করে থাকে। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় যে সামাজিক নীতি এমনভাবে প্রণয়ন করা হয় যাতে সামাজিক লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করা হয় বা সহায়ক ভূমিকা পালন করা হয়। হ্যাঁ, এজন্য সামাজিক নীতি সম্পদ চিহ্নিতকরণ এবং তথ্য প্রদানের ক্ষেত্রে সহায়তা করে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে গতিশীলতা ও পরিবর্তনশীলতা। তারপরে হচ্ছে গতিশীলতা ও পরিবর্তনশীলতা। সমাজ সবসময় গতিশীল। সমাজ এরকম না যে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে চলে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। সমাজ সবসময় পরিবর্তনশীল। হ্যাঁ, এবং একটা নিয়মতান্ত্রিক ভাবে আস্তে 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 সমাজটা কিন্তু পরিবর্তন হয়। এবং পরিবর্তিত নিয়ম শৃঙ্খলার মধ্যে পরিবর্তিত পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় কি করতে হয়? সামাজিক নীতিটা চেঞ্জ করতে হয়, তাই না? তো এক্ষেত্রে সামাজিক নীতি কি হয়? পরিবর্তনশীল এবং গতিশীল। ঠিক আছে, তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে সামাজিক আন্দোলনের ক্ষেত্র তৈরি করা। অনেক সময় দেখা যায় কি সামাজিক নীতি প্রণয়ন করতে হলে অনেক সময় মানে আন্দোলনের প্রয়োজন হয়, অনেক সময় জনমতের প্রয়োজন হয়। এক্ষেত্রে সামাজিক নীতিটা কি করে? সামাজিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি করে থাকে এবং অনেক সময় সেটাকে সমবেতভাবে কাজ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এই ছিল মোটামুটি যে সামাজিক নীতির কয়েকটা বৈশিষ্ট্য। এখন আমরা আসি যে সামাজিক নীতির উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি? যে কোন লক্ষ্যকে কেন্দ্র করে কাজটা সম্পাদন করা হয়, কি কি উদ্দেশ্য থাকতে পারে, কি কি টার্গেট, সেই টার্গেটটাকে কেন্দ্র করে সামাজিক নীতি প্রণয়ন করা হয়। যেমন এক নম্বর হচ্ছে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন আনয়ন করা। আমরা একটু আগে সামাজিক লক্ষ্যের যখন উদ্দেশ্যগুলা পড়ছিলাম, বৈশিষ্ট্যগুলা পড়ছিলাম, তখন হচ্ছে সেখানে একটা ছিল বাঞ্ছিত আর্থসামাজিক পরিবর্তন। ঠিক এখানেও সামাজিক নীতির উদ্দেশ্য হচ্ছে এক নম্বর যেটা, সেটা হচ্ছে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন করা। বাঞ্ছিত সামাজিক পরিবর্তন মানে কি? যে পরিবর্তনটা সমাজের অসংখ্য মানুষের ভালোর দিকে নিয়ে যায় এবং সেই পরিবর্তনটা কি হয়? বাঞ্ছিত পরিবর্তন হচ্ছে এমন একটা পরিবর্তন যে পরিবর্তনটা মানে সমাজের ভালোর দিকের জন্য প্রণীত হয় এবং সেটা সমাজের মানুষের আশা আকাঙ্ক্ষা করে যে এই পরিবর্তনটা যদি আমাদের হয় তাহলে আমাদের কি হবে? সমাজের উন্নতি হবে, উন্নয়ন হবে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা মানে কি? সামাজিক নিরাপত্তা কে দেয়? সরকার দেয়, তাই না? যেমন আমাদের যে মৌলমানবিক চাহিদা যে কয়টা রয়েছে, সেই মৌলমানবিক চাহিদার মধ্যে মানে একটা অন্যতম হচ্ছে যে সামাজিক নিরাপত্তা হচ্ছে কি? যে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা।
এবং এক্ষেত্রে দেখা যায় এই সকল নীতির মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে সম্পদের সর্বোত্তম ব্যবহার। সম্পদের সর্বোত্তম ব্যবহার মানে কি? সেটা হচ্ছে আমাদের সম্পদ কিন্তু অল্প, তাই না? অল্প সম্পদ, কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি। তো এক্ষেত্রে যে সম্পদ আছে সেই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। তোমার যেটুকু সম্পদ আছে সেটুকু সম্পদ তুমি সঠিকভাবে ব্যবহার করতে জানো। এবং সামাজিক নীতির এটা হচ্ছে অন্যতম একটা বিষয়, কারণ আমরা জানি যে সম্পদ হচ্ছে অসীম, নাকি? অভাব হচ্ছে অসীম এবং সম্পদ হচ্ছে সীমিত। সেই ক্ষেত্রে আমরা এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়, এটাও কিন্তু সামাজিক নীতির অন্যতম একটা উদ্দেশ্য। তারপর হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। দারিদ্র্য দূরীকরণ মানে সমাজের সুবিধা বঞ্চিত যে সকল মানুষ আছে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য সামাজিক নীতি প্রণয়ন করা এটার একটা অন্যতম একটা উদ্দেশ্য। সেটা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। আমাদের দেশ হচ্ছে দারিদ্র্য কবলিত দেশ, তাই না? আমাদের দেশে যে সকল মানে লোকেরা বসবাস করে সবাই কিন্তু দেখা যায় কি মানে অনুন্নত অবস্থায় বসবাস করছে। দারিদ্র্য দূরীকরণ এটাও হচ্ছে সামাজিক নীতির অন্যতম বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য, ঠিক আছে? তারপরে হচ্ছে সম্পদ ও সুযোগের সমতা আনয়ন। যেটুকু সম্পদ আছে সেই সম্পদ এবং সুযোগের মাঝে সমতা আনয়ন করা, ব্যালেন্স করা। হ্যাঁ, ইনব্যালেন্স থাকা যাবে না, ব্যালেন্স রাখা, সেটাও হচ্ছে সামাজিক নীতির অন্যতম একটা উদ্দেশ্য, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে সামাজিক সমস্যা মোকাবেলা করা। সামাজিক সমস্যা বলতে আমরা কি বুঝি? যে সমস্যাগুলা সমাজে অসংখ্য মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং মানুষকে মানে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। হ্যাঁ, এবং এই সকল সমস্যা মোকাবেলা করার জন্য সমাজের যারা সচেতন ব্যক্তিবর্গ আছে তারা সমবেতভাবে কাজ করে। এবং এই সামাজিক সমস্যা মোকাবেলা, তো আমাদের সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা রয়েছে, তাই না? যেমন মনে করো দারিদ্র, বেকারত্ব, নিরক্ষরতা, এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য মানে কিছু নীতি প্রণয়ন করতে হয়। এই সকল সমস্যা সমাধানের জন্য এই নীতিগুলো প্রণয়ন করা প্রয়োজন, ঠিক আছে? তো এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রতিষ্ঠান সমূহের সমন্বয় সাধন। তো আমাদের সমাজে যে সকল প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান, এই সকল প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধনের অভাবে অনেক সময় দেখা যায় কি সম্পদের অপচয় হয় এবং এই অপচয় রোধ করার ক্ষেত্রে সামাজিক নীতির প্রয়োজন। তো সর্বশেষে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সামাজিক নীতি মানে সমাজের সর্বস্তরেই বিদ্যমান এবং সকল প্রতিষ্ঠানের জন্যই সামাজিক নীতি প্রণয়ন করতে হয়। তো আজকে আমরা কি শিখলাম হচ্ছে সামাজিক নীতি কাকে বলে, সামাজিক নীতির কিছু বৈশিষ্ট্য এবং সামাজিক নীতির উদ্দেশ্য। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।